আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আমি গতকালকেও একটু হতাশার কথা শুনিয়েছিলাম আপনাদেরকে যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নির্দেশনা নেই, আসলে সুস্পষ্ট কোনো নেতৃত্ব নেই, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো সন্তুষ্টি নেই, সাধারণ নেতাকর্মীরাও সন্তুষ্ট নয় আওয়ামী লীগের কার্যক্রমে। হতাশার কথা বলেছিলাম। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি দিশা দেবে দিশাহারা আওয়ামী লীগকে, কিংবা তার পুত্র সজীব ওয়াজেদ জয় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কেউ নন, কিন্তু তিনি কখনো কখনো কোথাও কোথাও বেফাঁস মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, বিশেষ করে তার মাকে নিয়ে। তার মন্তব্যেও, তার ইন্টারভিউ আরেকটু সংযত হওয়া আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে। আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যে ফিরছে, এই ফেরার তোড়জোড় চারিদিকে শোনা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বাংলাদেশের অনেক জেলায় যে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়েছিলেন, যারা বিদেশেও যেতে পারেননি, হয়তো এক জেলা থেকে পঞ্চগড়ের মানুষ হয়তো সাতক্ষীরায় গিয়ে আছেন, কিংবা সাতক্ষীরার মানুষ ঠাকুরগাঁয়ে গিয়ে আছেন, তারা আস্তে আস্তে নিজ জেলায় বা নিজ উপজেলায় ফিরতে শুরু করেছেন। এটি আসার কথা। আর আপনারা কয়েকদিন যাবত তো দেখছেনই যে আওয়ামী লীগের কার্যালয় একের পর এক খুলছে, একদিকে খুলছে, আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এগুলোই আসলে আওয়ামী লীগ ফেরার একটা বার্তা। হতাশার কিছু নেই, কারণ এই যে নতুন একটি সরকার গঠিত হলো, নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচন এই অর্থে বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটোই পক্ষ, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে ক্ষমতায় কে যাবে? বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দেবে, ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে। আজকে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে তারেক রহমান ক্ষমতার যে মসনদটায় বসেছে, যে সিটটায় বসেছে, সেই সিটটা কিন্তু হট সিট, উত্তপ্ত সিট, জ্বলন্ত উনুনের সিট। আপনি যদি বলেন যে এই যে রুটি পরোটা ভাজে, এটাকে কি বলে? তাওয়া। তাওয়ার মধ্যে বসে আছেন তারেক রহমান। এই বসা কিন্তু আরামের বসা নয়, এই বসা কিন্তু পুড়ে যাওয়ার বসা। কয়েকদিন মাত্র শপথ হলো, দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। নানা কারণে, নানা সূচকে এই সরকার খুব বেশি দিন লাস্টিং করবে না। প্রাথমিক একটা জয় হয়েছে যে ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার পতন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ইউনূস যে জ্বলন্ত উনুন করে দিয়ে গেছে বাংলাদেশকে, কিংবা ইউনূস যে সিটটায় বসেছেন, সেই সিটটায় আজকে তারেক রহমান বসছেন, হট সিট বানিয়ে দিয়ে গেছেন, এর উত্তাপ সহ্য করাই কঠিন হবে। আমি ধরে নিলাম যে তারেক রহমানের সদিচ্ছা থাকবে, তিনি সৎভাবে কাজ করবার চেষ্টা করবেন অতীতের কলঙ্ক মুছে দিয়ে, কিন্তু তারপরেও সিস্টেমের কারণে, প্রকৃতিগত কারণে তিনি ফেল করবেন। ফেল করবার জন্য প্রতি পদক্ষেপে ইউনূস গর্ত খুঁড়ে রেখে গেছেন। আর এই গর্তগুলোই আওয়ামী লীগের ফেরার জন্য, আওয়ামী লীগের সহ একটা আগামী নির্বাচন হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আছে বা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চমকপ্রদ খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, যাদের কেন্দ্রীয় কার্যালয় ছিল জনমানবহীন, তারাই কি তবে ফিরছে? পঞ্চগড় থেকে চাঁদপুর কিংবা ধানমন্ডি হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীরা তালা খুলছেন কার্যালয়ের? এটা কি কোনো গোপন সমঝোতা, নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? 2024 সালের আগস্টে তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মিছিল, সভা বা প্রচারণা চালানো যাবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কে বা কারা দখল করেছে? জামাত। এর বিচারক থেকে শুরু করে, এর প্রসিকিউটর থেকে শুরু করে প্রত্যেকে জামাতি। এরা এই যে আজকে যারা ট্রাইব্যুনালটা দখল করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ যে ছিল, জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল, সেই বিচারে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী বা আইনি সহায়তাকারী কোনো না কোনোভাবে যুক্ত ছিল। তারা 2024-এর ক্ষমতার পট পরিবর্তনের পর রাতারাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। কিন্তু এই ট্রাইব্যুনালটাকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে 2024-এর
সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ষড়যন্ত্রমূলকভাবে সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়েছে, দিয়ে একটা প্রহসনের নাটকীয় বিচার। আজকে এই জায়গা থেকে একটা কথা বলতে চাই যে এই যে একটা প্রহসনের বিচার হচ্ছে, জামাতের মতো জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় না আসাতে বাংলাদেশ তো বেঁচে গেছে, আরেকটি যে প্রহসনের বিচারে যাদের বিচার হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে এরা ফাঁসিতেও ঝুলিয়ে দিত এই জামাতিরা, সেটা থেকেও আল্লাহ, স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আসলে রাখে আল্লাহ, মারে কে? এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার, জামাতি ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ ক্ষমতায় আসা আগেই বিএনপি ক্ষমতায় এসছে, তো বিএনপি এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে জামাতিদের, কারণ বিএনপি জানে যে এরা কারা। 2026-এর ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা নুড়ে চড়ে বসেছে। যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু ভোট শেষ হতেই তারা আবার কার্যালয়মুখী হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসি বাংলাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে কার্যালয়গুলো বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়ার কোনো আইনি বাধা নেই। নাসিম দাবি করছেন এখানে কোনো গোপন সমঝোতা নেই, এটি তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ। তিনি আশা করছেন নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্রলীগের একজন কর্মী রিহান সর্দার নামে একজন বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে তারা একটি বার্তা পেয়েছেন। বার্তাটি ছিল, সারা দেশে যারা যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যান। দলীয় সূত্রগুলো বলছে শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এই যে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বা কার্যালয় পরিষ্কারের কাজ চলছে, এর সুতা কি তবে সরাসরি দিল্লি থেকে নাড়ানো হচ্ছে? এটি কি দলের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত নির্বাচনের পরের দিন পঞ্চগড়ে। সেখানে বিএনপির সদর উপজেলা সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই বিএনপি নেতা পরে দাবি করেছেন তিনি জানতেন না এটি আওয়ামী লীগের অফিস, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তলে তলে কি কোনো সমঝোতা হচ্ছে? চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালীর চিত্রও একই। কর্মীরা কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কর্মীরা সেখানে পাল্টা হামলা চালিয়েছে, অর্থাৎ মাঠ পর্যায়ে উত্তেজনাও এখন তুঙ্গে। বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগে অনেক জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। ভোটের সমর্থন বা এলাকায় শান্ত রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে বাধা দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পর তারা চাইছে একটি স্থিতিশীল পরিবেশ, আর আওয়ামী লীগের মতো একটি বিশাল কর্মী বাহিনীকে সম্পূর্ণ বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই ধারণা থেকেই হয়তো স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখানো হচ্ছে। তবে এই আশ্বাস অনেক সময় দলীয় কোন্দলের কারণে টেকসই হচ্ছে না। বারবার একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সমাজ গড়বার একটা আলাপ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে বাদ রেখে স্থিতিশীল সমাজ গড়া কিভাবে সম্ভব? আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবেই দায়িত্ব নিন, পেছনের দরজা দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে হোক আর পাতানো নির্বাচনের মাধ্যমে হোক না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। তার কাজ, তিনি যদি, আমি শুরুতেই যে বললাম, তার যে সিটটা হট সিট, এই সিটে বসে থাকা কিন্তু কঠিন ব্যাপার। এই সিটে বসে থাকতে হলে দেশ, রাষ্ট্র, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। আর স্থিতিশীলতা আসতে হলে আওয়ামী লীগের সাথে যদি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় থাকেন, তাহলে কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে এই মাসেই, এই কয়েকদিন পরে 28 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি। শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে? 28 ফেব্রুয়ারির পরেই দেখুন না কেন, মার্চ থেকে দেখুন না কেন কি ঘটে বাংলাদেশে। কাজেই তার আগেই যদি তারেক রহমান আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়, আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেয়, তাহলে আওয়ামী লীগ হয়তো জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক অস্থিতিশীল পরিস্থিতি এখনই তৈরি করবে না। তবে যদি বাধা দেওয়া হয় তাদের কার্যক্রমে,
তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হতে বাধ্য। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ ইতিবাচক হতে পারে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেও নির্বাচিত সরকারকে এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করেনি। এমনকি আওয়ামী লীগ নেতারাও কিন্তু এই নতুন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক সাক্ষাৎকারে বলেছিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে আওয়ামী লীগের উপর তিনি নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন, কিংবা অন্যান্য নেতারাও কিন্তু তেমনটা বলছেন। এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করবার মতো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ সত্যিকার অর্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এটি একটি আওয়ামী লীগের অবশ্যই কৌশলী অবস্থান। তারা হয়তো ভাবছে নির্বাচিত সরকারের অধীনেই তাদের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব। আওয়ামী লীগের এই কার্যালয় খোলার চেষ্টা কি তাদের রাজনীতিতে ফেরার চূড়ান্ত মহড়া? বাস্তবতা হলো দেশের অনেক জায়গায় এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের যে ষড়যন্ত্রকারীরা বলুন, এই যে বৈষম্য বলুন, আর জামাতি বলুন, আর শিবির বলুন, তারা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। যার প্রমাণ বিভিন্ন জায়গায় পাল্টা হামলা হচ্ছে এবং তারা হামলা করছে। এই যে বৈষম্য বলুন বা এই এনসিপি বলুন বা জামাত শিবির কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয় একদিকে খোলা হচ্ছে, আরেকদিকে গিয়ে আগুন দিচ্ছে। দু একটা জায়গায় এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে রাজনৈতিক সমীকরণে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু নেই। পঞ্চগড়ের সেই ভিডিও কিংবা বিএনপি নেতাদের মৌন সম্মতি কি নতুন কোনো রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে? সময় এবং নির্বাচিত সরকারের পদক্ষেপে বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিকানা কোথায়। ভবিষ্যৎ ঠিকানা যে ইতিবাচক তাতে কোনো সন্দেহ নাই। আমরা দেখতে থাকি, অপেক্ষা করতে থাকি সামনের দিনগুলোতে কি ঘটছে, নিশ্চয়ই আমরা দেখব। কথাটা কেন বলছি জানেন? শুধু আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ এবং তার ভাতৃপ্রতিম সংগঠন যারা আছে, ভাতৃপ্রতিম সংগঠন এবং এদের সকলকে, সকল তৃণমূলের নেতাকর্মীদেরকেও আমি বলছি, যদিও হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি কে, আপনি এটা বলার। শুভচিন্তক হিসেবে বলছি, আওয়ামী পরিবারের একজন সন্তান হিসেবে বলছি, আওয়ামী লীগের দালাল হিসেবে বলছি, বঙ্গবন্ধুর দালাল হিসেবে বলছি। আমার কোনো চাহিদা নেই বাংলাদেশে কালকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে আমি যে মন্ত্রী হব না, বা আপনার কষা জাহিদের মতন আমি যে উপদেষ্টাও হব না, কোনো নেতাও হব না, ওইরকম কোনো ইচ্ছা আমার নেই। এতদিন হয়নি, আর এখন শেষ বয়সে মৃত্যুর আগে হওয়ার কোনো ইচ্ছা নেই। আপনাদের কাছে শুধু অনুরোধ এটা কি জানেন, যে একটু ধৈর্য ধরেন। যেমন দেখেন 12 তারিখে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের কয়েকদিন আগে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছিলেন কি, যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, নো ভোট নো ভোট। যে ব্যালেটে নৌকা নাই সেই ব্যালেটে ভোট নাই। কিন্তু মজার জিনিস ছিল, নেত্রী কিন্তু বলে না যে নির্বাচন প্রতিহত করেন। যদি প্রতিহত করার কথা বলতো, আমরা কিছু না পারলে অন্তত 150 কেন্দ্র তো জ্বালাইতে পারতাম সারা বাংলাদেশে। একদম কিচ্ছু না পারলে 150 কেন্দ্র জ্বালাইতে পারতাম না? পারতাম। এতে কি লাভ হইতো? আমাদের আরও 2-4-5 হাজার ছেলে পেলে ধরা খাইতো, হয়তো 2-4-10 জন আরও মারা যাইতো, এই তো। কিন্তু যেই টেকনিকে নেত্রী খেলে দিলেন, বাংলাদেশের 75% লোক সেই টেকনিকটাই ফলো করলেন, সকলে ঘরে বসে গেলেন, ভোট দিতে যায় নাই। রাইফেল বন্দুক মাইকিং করেও মানুষকে নেওয়া যায় না ভোট কেন্দ্রে। এরপরও তথাকথিত একটা ভোট হয়েছে, সেইখানে এখন ক্ষমতার আসনে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া, এবং উনি বসার সাথে সাথে কি হয়েছে দেখেন, সারা বাংলাদেশে আকাশ বাতাস নদী নালা খাল বিল পশু পাখি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সব জায়গায় এখন তারেক জিয়া তারেক জিয়া। তো এই হাইপটা বা এই সিস্টেমটা এটা আরো 1-1.5 মাস থাকবে। কারণ এখন যেখানেই যাবে তারেক জিয়া, সেখানেই তারেক জিয়া, লক্ষ কোটি মানুষ দেখবেন। এদের মধ্যে 2-4% নর্মাল লোক, 50% ধরেন বিএনপির লোক, 30% ধরেন আম জনতা সাধারণ লোক, এরা সবাই দাঁড়াবে। এরা সবাই কিন্তু ভোট দিছে তা না, কিন্তু এখন একটা ওই যে জোয়ারের কারণে এটা বলবে। যেমন ধরেন ইনুসের এই 18 মাসের এই অত্যাচারের কারণে মানুষ মুখ ফুটে বলতে পারুক আর না পারুক, সবাই কিন্তু চিন্তা করছে যে আগেই ভালো ছিলাম, এটা একটা জোয়ার ছিল। তো আমার কথা হচ্ছে, আমরা এই 18-19 মাস কেয়ামত গেছে আওয়ামী পরিবারের উপরে, সমস্ত আওয়ামী পরিবারের উপরে এবং বাংলাদেশের জনগণের উপরে। সেই কেয়ামতটা ধাক্কায়া মাক্কায়া আমরা পুলসেরাতের কাছাকাছি আসছি, পুলসেরাতের কাছাকাছি চলে আসছি। এখন যে নির্বাচন হয়েছে, ওই যে বললাম আপনাকে, এখন চতুর্দিকে এটা
এরপরে এখন নির্বাচনটা হয়েছে, ভাই নির্বাচন তো বিএনপি জিতছে, আমরা জিতছি? আমরা জিতি নেই। এখন পঞ্চগড়ে আমাদের একটা অফিস খুলে দেওয়ার পরে মনে যেন এটা অ্যালার্জির মতো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। কোনো জায়গায় যে 4 জন, কোনো জায়গায় 5 জন হেলমেট পইরা, ওই মাস্ক পইরা, চেহারা ঢাইকা, হঠাৎ করে যায় ফজরের নামাজের পরপর একটু আলো ফুটছে, ওখানে যায় জয় বাংলা জয় বাংলা ফাতাকা লাগায় 10-12টা ছবি তুলে ফেসবুকে আমরা দখল নিয়েছি। কিন্তু পিছনে যদি একটু খেয়াল করেন সবগুলো এখন তালা লাগানো আছে। আপনাদের কে বলছে ভাই এই দখলবাজির দেখাইতে? কোনো কথা? আমার মাথায় ঢুকে না কিন্তু। আমার যেটা কথা একটু যদি আপনারা খেয়াল করে শুনেন, যে আমাদের প্রায় এখন 60 থেকে 1 লক্ষ কর্মী সমর্থক আমার ভাই বোনেরা জেলখানায় আছে। ওদেরও প্রচণ্ড দুর্দিন চলতেছে। এমনও তো, এই গতকালকেও ফেসবুকে একটা মেয়ে, সে বিভিন্ন সময় আওয়ামী লীগের কথা বলতে, সে গেছে 6 মাস ধরে জেলে, বাচ্চা মেয়ে, খবর নেওয়ার কেউ নেই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে তার জন্য। এখন 2-4 জন নাই মারছে, আমরা খবর নিচ্ছি, কিন্তু খবর নিবে কিনা জানি না। আর যদি নেয় তো ভালো কথা। এখন এরা জেলে আছে, তাহলে আমাদের এখন দরকার কি? যে একটা সরকার যেন তেন সরকার বসছে। প্রথম শর্ত হচ্ছে যে আইনের শাসন। তো আইনের শাসন 100% করবে এরকম বিশ্বাস তো করি না, 10% করুক। কোর্টগুলো তো আমাদের আইনজীবীরা যাক, চলতে থাকুক। এই যে সারা কোর্টে, সারা বাংলাদেশের যত প্রকার কোর্ট সবগুলোতে আপনার বিচারক আছে, জামাতি বিচারক। এদেরকে বিএনপি নিঃস্বার্থে এদেরকে বের করে দিবে, এদেরকে বের করে দিক। এদেরকে বের করলে একটা হবে, জামিন হইতে থাকবে। কারণ সমস্ত যত মামলা আছে পৃথিবীর কোনো আইনে এইভাবে আটকায় রাখতে পারে না, গুজুবি মামলা, গায়েবী মামলায় কিছুদিন আটকায় রাখতে পারে। সুতরাং আর আইনেই আছে এত মাস, বিচার বহির্ভূত এত মাস আটকায় রাখা যায় না। আইনে একটা কথা আছে কি জানেন? প্রয়োজনে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাবে, একজন নিরপরাধীও শাস্তি পাবে না। এটা আইনের প্রথম শর্ত। এইসব শর্ত অনুযায়ী বা আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের মিনিমাম 50-60% নেতারা তো বেরিয়ে আসবে। এবং বিএনপি ইমেজ ঠিক করার জন্য, বহির্বিশ্বে নিজেদের ইমেজ ঠিক করার জন্য হলেও তারা এখন আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করবে। কেস উঠে নিবে না, কিন্তু জামিন দিবে। কারণ ওরা জানে যে জামিন দেওয়ার পর আপনি যাবেন কোথায়? জামিন দিলে আপনি তো বাসা বাড়িতে যাবেন, প্রয়োজন বোধ আবার ধরে আনবে আপনারে, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু জামিন হবে। দেখেন, জামিন হওয়ার জন্য কি করতে হবে? জামিন হওয়ার জন্য তো পরিবেশটা তো একটু আমরা রাখতে হবে। আর তা না হলে দেখেন, আমরা এই যে এখন যে ভেঙ্গুলের বাসার মতো 3-4 জন 2 মিনিটের জন্য দৌড়ে যাইয়া আমরা ওই আমাদের অফিস আমরা দখল নিয়েছি বলে মিছিল মিটিং একটা করে ভাইগে আসতেছি। ভাইগে আসার পরে কি দিতেছে, 2-4 জায়গায় পাবলিকে পিটতে আবার আমাদের তুলে দিতেছে, কোথাও কোথাও টোকাই বাইর করে পিটতেছে। আর কোথাও কোথাও তো এরপরে যে ওই অফিসের ভিতরে আবার ঢুকে, পুরো অফিসের ভিতরে আবার ঢুকে আগুন জ্বালাইতেছে। তো লাভ হইতেছে কি? এখন বাকিরা এই যে জামাত, এনসিপি, এরা দেখাইতে পারবে, ওই যে দেখাও বিএনপি, তোমরা একটু লিবারেল হইছো মাত্র, এই যে আওয়ামী লীগের যে অত্যাচার দেখতেছো, এই দেখো এরা এর আর কয়দিন পরে এরা কি করবে, যদি এদের রাজনীতি করার সুযোগ দেয় এরা কি করবে। তা আমরা নিজেদের পায়ে তো কুড়াল নিজেরাই মারতেছি। আমরা একটু ঠান্ডা হয়ে, এত 19 মাস যেহেতু দেখতে পারছি, তাহলে আর 2-3 মাস একটু বসে দেখি না যে কি হয়। কারণ আমরা একটু ঠান্ডা থাকলে ওরা মনে করে যে এরা নাই, এটা মনে করে না। এরাও জানে যে আমরা কি চিজ, কিন্তু এরাও বলে যে নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে যেখানে আছি কোনো না কোনোভাবে আমরা এলাকায় ফিরে যাওয়া। জেলখানা থেকে যারা বাইরে হবে এরা বাড়ি ঘরে যাবে, এরা বাড়ি ঘরে গেলে ওই রাতেই তাদের পিঠটা আবার পুলিশে দিবে না। কারণ ওইখানে একটা সিম্পেথি সবার জাগে। আশপাশে আপনার আপনার বাড়ির আশপাশে আপনি যদি খুব বেশি খারাপ না করে থাকেন, তাইলে আপনার বাড়ির আশপাশের লোকজন হলো দৌড়বে, এত বছর ধরে এটা 1.5 বছর জেল খেটেছে আর কি ভাই, একটু থাক। আমাদের কাম বাঘের মতো হইতে হবে। আপনি ইউটিউবে আজকে একটু সার্চ দিয়ে দেখেন বাঘ কিভাবে শিকার করে। দেখো 4 পা দিয়ে খুব সুস্থি ধৈর্যভাবে মাথাটা নিচে দিয়া বৈশা থাকে, কিন্তু চোখ শকুনের চোখের মতো থাকে। তার সামনে খাওয়ার আসলেও সে নড়ে না, হঠাৎ করে জাম দেয়। আর সে যদি সারা বন যদি দাবড়ায় তো পশু পাখি সব যাইব গা। আপনি একটা পাখি ধরতে যাবেন তো আপনি খুব সতর্কতা আস্তে আস্তে যায় পাখিটা ধরতে পারবেন। কিন্তু আপনি যদি আগে থেকে ঠুস ঠাস মারতে যান, সব আকাশে উড়ে গেছে, আপনার ধরা লাগবে না। তা অবস্থাটা সেম। এই যে আপনারা যেই সব নেতাদের নাম দিয়া, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আমি যে কেউ চাইলে আমি তারা পাঠাইতে পারবো।
অমুক নেতার নির্দেশনায় আমরা পার্টি অফিস দখল করি। কি দখল করেছেন? পার্টি বাইরে দিয়ে তালা, আপনি বাইরে যাইয়া কোনো মতো একটা পোস্টার লাগায়া এরপরে 1 মিনিট স্লোগান দিয়া পতাকা, এই যে দলীয় পতাকা আর জাতীয় পতাকা ধইরা এমনি কাঁপতাছে, হেলমেট টেলমেট পরেও কাঁপতাছে ডরে, এরপরে ভাগতেছেন। লাভ কি ভাই? এই কাম লাভ কি? এই কাজ করে তো কোনো লাভ হবে না, এই কাজ করে বরঞ্চ আরো ক্ষতি করতেছেন। এই প্রথম প্রথম আমরা উৎসাহ দিছি মিছিল করার জন্য কিছু কিছু, তো পরবর্তীতে দেখা গেছে কিছু জানেন মিছিল সাগর পাড়ে মিছিল করছে। আমার অঞ্চলে হাইওয়ে রোড, সাগরের উপর দিয়ে হাইওয়ে রোড, সেই রোডও না, তার পাশে একটা বাইপাস রোড আছে যেটা সারাক্ষণ কোনো গাড়ি ঘোড়া, মানে দুই একটা টুকটাক গাড়ি ঘোড়া ছাড়া ওইখানের 3 কিলোমিটারের ভিতরে মানুষজন নেই। ওইখানে মিছিল করে ছবি তুলে ফেসবুকে দিছে, আমাদের নেতৃত্বে চিটাং শহরে মিছিল হয়েছে। লাভ আছে? কারে শুনাইছেন আপনি মিছিল? লাভ তো নেই। তো এই জন্যই বলি, তো এগুলা করে তখন কিন্তু অনেক নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। আবার এখন যদি এগুলো দেখেন, আপনার আজকেও বিএনপির ছেলেপেলেরা কোথাও কোথাও আমাদের ছেলেপেলেদের মারছে অফিস উদ্বোধনের কারণ, এই অফিসের সামনে যায় মিছিল মিটিংয়ে। এরপরে এনসিপির পোলাপান তো জ্বালাই দিছে। তো এদের হাতে আপনারা খেলা তুলে দিচ্ছেন। আপনারা আবার অলরেডি ঠান্ডা হয়ে গেছে মানুষ। আপনার আমার 17 বছরে কি হয়েছে না হয়েছে মানুষ এগুলো অলরেডি ভুলে গেছে। এখন মানুষ 17-18 মাসে ডাক্তার ইউনূস কি কি করছে সেইটা নিয়ে আলোচনা করতেছে। আগামী 3 মাস তারেক জিয়া কি কি করছে, কি কি হইতেছে, এগুলো নিয়ে আলোচনা করবে। আপনি এখন যে অফিস উদ্বোধন না করে এখন যে আপনার আশপাশে বাড়ির সবাইরে বুঝান যে ভাই দেখছেন ইউনিটটা কি কি করে গেছে, আপনারা তো আওয়ামী লীগরা খারাপ কইছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে যে ন্যারেটিভ ওনারা তৈরি করেছিল, সেই ন্যারেটিভটা ঘুরান এখন। সেটা না ঘুরাইয়া আপনারা পাকনামি করতেছেন। এটা বুঝা হোক না বুঝা হোক, কারো ইন্ধন হোক, কারো তালে পইরা হোক করতেছেন। And আমার কথার সাথে অনেকে হয়তো একমত হবেন না, তবে যারা একমত হবেন না বা আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে আপনারা জানাইতে পারেন। সাদরে গ্রহণ করব। আমার আমার কোনো দুঃখ নেই সেটা গ্রহণ করার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো আল্লাহর হস্তে একটু সহ্য করেন। আমি বলি আরো 2-3টা মাস সহ্য করেন। আমাদের যারা জেলখানায় আছে তাদের বেরিয়ে আসুক আস্তে আস্তে। কারণ তারা যত বেরিয়ে আসতে থাকবে, আমাদের যেসব ভাই বোন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, তারাও যখন আস্তে আস্তে নিজের জায়গায় যেতে পারবে, আমরা আমাদের সব অফিসই খুলতে পারবো। কোনো অফিস বন্দি থাকবে না। এটা বন্দি রাখা যায় না। এখন কত হচ্ছে যে আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান সব ধর্মেই আছে। যেমন আমি নামাজ 5 ওয়াক্ত পড়লাম না, আমি জারগামি করলাম আর আমি চিন্তা করলাম বেহেশতে যাব। ওই হিন্দু ভাইয়েরা কখনো মন্দিরেই গেল না, ওনারা মনে করছে আগুন লাগাই দিলে আমি বেহেশতে। খ্রিস্টান ভাইয়েরা মনে করলো যে আমি সব করব কিন্তু আমি বেহেশতে যাব। এটা হয় না ভাই, কাজ তো করে আসতে হয়। সুতরাং আমি আগে এলাকাতে, আমার বাসা বাড়িতে আমি একটু যদি দাঁড়াইতে না পারি, আমি যদি দাঁড়াইতেই না পারি, তাহলে আমি যে ওই অফিসের সামনে যাই পোস্টার একটা লাগাইয়া এমনি মিছিল করে কি লাভ? ফুটেজ খাওয়ার জন্য নাকি? এখন যে এই শূন্যতা আছে, নেতারা যে পালায় রয়েছে, এরা চুপ হয়ে রয়েছে, কথা বলতেছে না, তাদেরকে আবার আইনা জায়গা দেওয়ার জন্য যে অমুক ভাইয়ের নির্দেশনা, তখন উনাই দেখাইতে পারবে যে দেখেন ম্যাডাম, আমার নির্দেশনায় ওই অফিসের সামনে আমার ছেলেপেলেরা অফিস খুলেছিল। না, আপনি অফিস খুলেন নাই। আর অফিস যদি খুলতে পারেন তাহলে বলবো হ্যাডাম থাকলে খুলে একটু বইসা দেখান যে আমরা অফিস খুলে আজকে থেকে আমরা বসে গেলাম, নড়বো না। সেটা পারবেন না, তাহলে অযথা যন্ত্রণা করতেছেন কেন? আপনি এগুলা কইরা বরঞ্চ এখন যেই ছেলেগুলা কিছু বাইরে আছে এগুলোর অন্য মামলায় ঢুকাবেন, যারা ভিতরে আছে তাদের বের হওয়া আরো লেন্দি হবে। তখন যাইয়া এই সরকার চিন্তা করবে যে না, আমরা আগে কর্পোরেশন, উপজেলা উপজেলা সব শেষ করি, তারপরে হারামজাদাদের বাইরে দিব। আপনি কি করবেন যদি 18 মাসে তো কিছু করতে পারেন নাই? এখন যদি এরা আরো 2 বছর বাইন্দা রাখে আপনি কি করবেন? কিছু করার ক্ষমতা আছে আপনার? আপনি মনে করতেছেন যে আপনি বহুত কিছু তরাই ফেলবেন। 5ই আগস্টের পরে করেন নাই, 5ই আগস্ট করেন নাই কেন? তখন কেন উদ্বোধন করেন নাই? অফিস যাইয়া যা লেজ গুটাইয়া পালাইছিলেন কেন? এখন এগুলো করতেছেন। এই জন্য বলে একটু ধৈর্য ধরেন। নেত্রী কাউকে বলে নাই যে আপনারা অফিসে যান, অফিস দখল করে এভাবে মিছিল করেন না। এটা যারা বলতেছে ভুয়া ফটোকার্ড ছেড়ে ছেড়ে এটা বলতেছে। নেত্রীর যদি নির্দেশনা থাকে, নেত্রী সরাসরি গ্রুপে আইসা বলবেন যে আপনারা অফিস দখল করা শুরু করেন। নেতৃত্ব নির্দেশনা দেন নাই। কার নির্দেশে? কোন ফুটেজ কোন নেতার নির্দেশে আপনি এই কাজগুলো করতেছেন ভাই? আমি বুঝি না। যদি কেউ পারেন আমাকে একটু বুঝাই বললেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।